আসলে আমি যখন এমবিবিএস পড়েছি তখন আমাদের মতো যারা ডাক্তার বা মানে চিকিৎসা ক্ষেত্রে যারা আছে স্টুডেন্ট, তাদের সবারই অবজেক্টিভ থাকে হয় সার্জন হবে অথবা কার্ডিওলজিস্ট হবে। আমারও প্ল্যান ছিল যে ইনিশিয়ালি আমার যে কার্ডিওলজিস্ট হওয়ার, কিন্তু আমি যখন ঢাকায় আসলাম ভাগ্যচক্রে আমার সাথে পরিচয় হলো প্রফেসর ABMF করিম স্যারের। উনি হচ্ছে গ্লোবালি রিকগনাইজড একজন মানুষ। গ্লোবালি আপনি মানে পৃথিবীর যেখানে যান, প্রফেসর ABMF করিম একজন সর্বজন স্বীকৃত মানে ক্যান্সার বিশেষজ্ঞ মানুষ। স্যারের সাথে এসেই স্যার আমারে বললো যে তুমি কেন অন্য কিছু পড়বা, ক্যান্সারে আসো। মানে স্যারের মতো একটা বিশাল মানুষের মানে সেই মানে স্যার তো রিকোয়েস্ট করেন না, স্যার সরাসরি বলেন। স্যারের ওই মানে ইয়েটা আমি ফেলতে পারি নাই, স্যারের কারণেই আমার এই অনকোলজি ক্যারিয়ারে আসা। বর্তমানে এখনকার প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন, এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের চিকিৎসা লজিস্টিক্স, মেশিনারিজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার, মানে মানুষের সংখ্যা এটাও কম যদি আপনি কোয়ান্টিটিতে বিবেচনা করেন। নাম্বার 3 হচ্ছে কোয়ালিটি। চিকিৎসকদের সংখ্যা থাকলেই তো হবে না, আপনাকে কোয়ালিটি চিকিৎসক লাগবে। আমাদের মোদ্দা কথা এই 3টা জায়গায় আমাদের শর্টেজ আছে: মেশিন, ম্যান পাওয়ার এবং যোগ্য ম্যান পাওয়ার। এই 3টা জায়গায় যদি আমরা সম্পৃক্ত করতে পারি, মানে আমি মোটা দাগে এই 3টা জায়গায় আমি মূল সমস্যাটা দেখি। আর আমি যদি আপনাকে মানে সহজে ভেঙে ভেঙে বলি, ক্যান্সার চিকিৎসা একটা সমন্বিত চিকিৎসা। এটাতে সার্জারি লাগে, এটাতে রেডিয়েশন থেরাপি লাগে, এটাতে কেমোথেরাপি লাগে। এই 3টা চিকিৎসার একটা সমন্বিত ব্যবস্থা ক্যান্সারের চিকিৎসা হয়। এবং এই চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেডিয়েশন থেরাপি। সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স বলে যে ক্যান্সার চিকিৎসায় যত মানুষের চিকিৎসা হয় তো 70% কোনো না কোনো পর্যায়ে তার রেডিয়েশন থেরাপি লাগে। রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটি যদি বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশের রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটিস এখন মানে সার্কের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমরা কিছুদিন আগে আমরা একটা ল্যান্সেট সিরিজ পাবলিশ করেছি, সেটা হচ্ছে সার্ক রিজিয়নের উপরে। সেখানে আমরা একটা পেপার সিরিজ পাবলিশ করছি যেখানে আমরা সার্ক রিজিয়নের যে বর্তমান অবস্থাটা কি, আমরা এর থেকে উত্তরণের উপায় কী। তো সেখানে আমরা দেখেছি যে ইভেন নেপালের থেকেও আমাদের দেশে রেডিয়েশন থেরাপির পেনিট্রেন্স কম। হ্যাঁ, ভুটান মালদ্বীপের কথা আলাদা, তাদের কোনো মেশিনই নাই, তাদের সাথে আমরা কথা বলছি না। আপনি যদি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল যাদের সাথে আমরা চিন্তা করি, তাদের থেকেও আমাদের রেডিয়েশন থেরাপির ফ্যাসিলিটিস আসলেই কম। হিসাবে আপনার ধরেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, যারা আমাদের মানে মূল বডি আর কি, তাদের হিসাবে আমাদের দেশে 170 থেকে 200 রেডিওথেরাপি মেশিন প্রয়োজন। আমাদের দেশে আছে 20 থেকে 30টা, সরকারি এবং বেসরকারি মিলে। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের মোর দ্যান 95% মেশিন আউট অফ অর্ডার। বর্তমানে ঢাকা শহরে একটাও সরকারি মেশিন কার্যকরী না। এটা হচ্ছে রেডিয়েশন থেরাপির ফ্যাসিলিটিসের কথা বললাম। এবার আসেন আপনি সার্জিক্যাল অনকোলজির কথা, যারা সার্জন। আমাদের দেশে সার্জিক্যাল অনকোলজি এটা একটা বিশেষ সার্জারি। এই সার্জারিটাও কিন্তু আপনার খুব বেশি বিশেষায়িত হয়ে ওঠেনি। মানে আমাদের দেশে এখনও জেনারেল সার্জনরাই ক্যান্সার সার্জারি করে। হ্যাঁ, তো জেনারেল সার্জন এবং মানে সার্জিক্যাল অনকোলজিস্ট, এই দুই গ্রুপের মধ্যে যে একটা বিস্তর পার্থক্য আছে এবং এই গ্রুপের ডেভেলপমেন্ট যে আসলে দরকার, অর্থাৎ প্রপার ম্যান পাওয়ারটা আসলে আমাদের ডেভেলপমেন্ট হয়ে ওঠেনি। মেডিকেল অনকোলজি আরেকটা অত্যন্ত আধুনিক সাবজেক্ট। এই সাবজেক্টেরও প্রপার ডেভেলপমেন্ট আমরা করে আনতে পারি নাই। অর্থাৎ এই সামগ্রিক বিষয়গুলোতে আমরা আসলে বাংলাদেশে পিছিয়ে আছি। বাংলাদেশের মানুষের ভোগান্তি চিকিৎসা, আমি বাংলাদেশের মানুষকে দুইটা ক্যাটাগরিতে যদি আমি ভাগ করি বাংলাদেশের মানুষকে, একদল গ্রুপ হচ্ছে একদম প্রান্তিক মানুষ, যাদের সরকারি ব্যবস্থাপনা ছাড়া যাদের আর কোনো অবস্থান নাই। আরেক গ্রুপ হচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, তারা প্রাইভেটে যায় চিকিৎসা নেয়। আপনি সরকারি ব্যবস্থাপনায় যদি আসেন, দুইটাতেই দুই ধরনের জটিলতা আছে। প্রথম আছেন সরকারি ব্যবস্থাপনায় যারা যায়, যারা প্রান্তিক মানুষ, যারা গরিব মানুষ আমাদের দেশে, এবং তারাই তো আমাদের দেশের মেজরিটি। কেবল আমি বললাম যে সরকারি ব্যবস্থাপনায় কোনো রেডিওথেরাপি ফ্যাসিলিটিস নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ওই যে মেশিনের মানে স্বল্পতা, ম্যান পাওয়ারের স্বল্পতা, লজিস্টিকের স্বল্পতা। আপনি যে দেখবেন এখন যদি আপনি ক্যান্সার হাসপাতালে যান, ইভেন আমার কর্মীচলাতে যান, দেখেন যে কী পরিমাণ আউটডোরে কিউ। হ্যাঁ, মানে আমাদের একজন ডাক্তারকে 50 থেকে 60 জন রোগী দেখতে হয় ক্যান্সারের মতো চিকিৎসায়। রেডিয়েশন থেরাপির কিউ তো 6 মাস, 9 মাস, 12 মাসে যে দাঁড়িয়েছে। আপনার একটা সার্জারির ডেট বছরের পর মানে মাসের পর মাস ঘুরতে হচ্ছে। ডাক্তাররা কি বসে আছে? না, কিন্তু চাহিদার অনুপাতে আমাদের মানে ক্যাপাসিটি এত কম যে আমরা মানুষদেরকে আসলে সার্ভিস করতে পারতেছি না। অতএব আমাদের এই জায়গাটায় আসলে অসম্ভব স্বল্পতা আছে, ম্যান পাওয়ারের স্বল্পতা
এবং আমাদের মানুষের যে পরিমাণ ডিমান্ড, মানে মানুষের প্রয়োজন এবং আমাদের ক্যাপাসিটি, এই দুইটার মাধ্যমে একটা বিস্তর পার্থক্য আছে আমাদের। আমি আপনাকে এই কথাটা জাস্ট একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কোভিডকালীন সময় তো কোনো মানুষ বিদেশে যেতে পারেনি। আমি অন্য একটা ব্যাপার থেকে আসতেছি। কোভিডে কিন্তু আমাদের সাকসেস রেট অসাধারণ। হ্যাঁ, পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কম্পেয়ার করেন, কোভিডে আমাদের দেশের মর্টালিটি কিন্তু অনেক কম কোভিডকালীন সময়। এখন এই যে বর্তমান ব্যবস্থাপনায় মানুষজন ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, এখন যেতে পারতেছে না। আজ তো প্রায় 6 মাস হয়ে গেল। এর মধ্যে কি আপনি শুনছেন যে ক্যান্সারের সাংঘাতিক অবস্থা হয়ে ক্যান্সারের মহামারী হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে? কিছুটা ব্যাপার হচ্ছে পারসেপশন। মানুষ মনে করে যে বাইরের দেশে গেলে মানুষের চিকিৎসা ব্যবস্থা ভালো হয়। সারা পৃথিবীতেই আপনার হেলথ মাইগ্রেশন আছে। ইভেন আমেরিকাতেও একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মানুষ চিকিৎসার জন্য যায়। ইন্ডিয়ান মানুষ দুবাই যায়, ইন্ডিয়ান মানুষ আপনার সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্য। এটা একটা পারসেপশন আছে। মানে যখন কঠিন রোগে মানুষ পড়ে, তখন মানুষের স্বভাবতই থাকে যে একটা বেটার জায়গায় খোঁজার চেষ্টা করে। এটা একটা সহজাত ব্যাপার। অতএব প্রথমে আমি এই জিনিসটাকে অ্যাড্রেস করবো যে যারা আর্থিকভাবে সক্ষম, তারা একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে। এটা সারা পৃথিবীতে আছে। দিস ইজ মানুষের কমন হেলথ টেন্ডেন্সি। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে কি আমরা সার্বিকভাবে যারা মানুষ যায়, যারা বিদেশে যায়, তাদেরকে আমরা কি প্যারালাল চিকিৎসা দেওয়ার মতো কি সক্ষম? কিছু কিছু ক্ষেত্রে আমরা সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে আমরা না। আমাদেরও স্বীকার করতে হবে যে আমাদের কিছু ক্যাপাসিটির ঘাটতি আছে। কোথায় কোথায় ক্যাপাসিটির ঘাটতি আছে? একটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আমরা যদি বিশ্বমানে চিন্তা করি, আমাদের বাংলাদেশে এখনও যেগুলো বলে ক্যাপ অ্যাক্রিডেটেড ল্যাব, যেটা গ্লোবালি রিকগনাইজড ল্যাব, তার সংখ্যা খুবই অপ্রতুল। আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট, আমাদের জেনেটিক স্টাডি টেস্ট, এইগুলো আমরা এখনও ডেভেলপই করতে পারিনি। আমরা পার্শ্ববর্তী দেশের উপরে এখনও স্টিল নির্ভরশীল। ইনভেস্টিগেশনে কিছু ফ্যাসিলিটিস তো বলতেছে, কিছু বিশেষায়িত সার্জারি, মনে করেন যে রোবোটিক সার্জারি, ট্রান্সপ্ল্যান্ট, এরকম বিষয়ের মতো আমরা এখন ডেভেলপ করতে পারি নাই। রেডিওথেরাপির কিছু এক্সক্লুসিভ হাই এন্ড টেকনোলজি যেগুলো আমরা করতে পারি নাই, যেগুলো আমরা পারি না। তো অতএব আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা যে একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ড, এই কথা বলার সুযোগ নাই। কিন্তু তার মানেই না যে আমাদের দেশের সমস্ত রোগী বিদেশ চলে যাবে, আমরা সেটুকু প্রোভাইড করতে পারি না। এটা হচ্ছে দুইটা জিনিসই, আমাদের কিছু অক্ষমতা আছে এবং রোগীদের কিছু কমন টেন্ডেন্সি আছে যে বিদেশে যাওয়ার একটা পারসেপশন, বাইরে দেশে গেলে রোগী ভালো চিকিৎসা হয়। এই দুটা মিলিয়ে আসলে দেশের মানুষ বেশি মাইগ্রেট করে। বিশ্ব ক্যান্সার দিবসের মেইন অবজেক্টিভটাই হচ্ছে যে গ্লোবাল প্ল্যাটফর্মটাকে, সারা পৃথিবীর মানুষটাকে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করানো যে ক্যান্সার তো আসলে সামহাউ নেগলেক্টেড। নেগলেক্টেড মানে কি, ক্যান্সার হচ্ছে একটা জাতিগতভাবে যে জাতির উপরে যদি ইকোনমি চিন্তা করেন, ইকোনমির উপরে ক্যান্সার একটা বড় বার্ডেন ফেলে। আমাদের গ্লোবাল জিডিপির উপরে ক্যান্সার, যদি একটা দেশে ক্যান্সার পেশেন্ট বেশি হয়, তার অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। কারণ এই মানুষটাকে আবার ইকোনমিক পুলে নিয়ে আসা গভর্নমেন্টের একটা হিউজ কস্টের ব্যাপার থাকে। তো এই জায়গাটাতে সারা পৃথিবীতেই মানুষ একটা সময় খুব নেগলেক্টেড ছিল সরকারি ব্যবস্থাপনায়। তখন এটাকে অ্যাওয়ার করার জন্য যে না, ক্যান্সার ইজ একটা বড় একটা চ্যালেঞ্জ, আর্থিক বিপর্যয়ের একটা বড় কারণ, এবং এটাকে গ্লোবালি অ্যাড্রেস করা দরকার। এই পটভূমিকায় যা ক্যান্সার ডেটা আপনার কনসেপ্ট আসা, এবং এটার কারণেই এখন ধরেন সারা পৃথিবীতে যে ক্যান্সার নিয়ে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে, আমি মনে করি ক্যান্সার অ্যাওয়ারনেস ডের একটা যথেষ্ট ভূমিকা আছে। ক্যান্সার দিবসের জন্য আমি খুব আশাবাদী মানুষ। আমি আশা করি যে বাংলাদেশের, এতক্ষণ তো আমি সব মোটামুটি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের রিয়েলিস্টিক পিকচার, বাট সামনের ভবিষ্যৎ যে ভালো ভবিষ্যৎটা আমরা দেখি, সেটা হচ্ছে গভর্নমেন্টের ব্যবস্থাপনায় 8টা ডিভিশনে যে 8টা ক্যান্সার প্রজেক্ট, এটা অলরেডি একটা মোমেন্টাম নিয়েছে। আজকে আমি খুব খুশির সঙ্গে জানাতে চাই যে দীর্ঘদিন পর আজকে ক্যান্সার হাসপাতালে একটা নতুন রেডিওথেরাপি মেশিন লঞ্চ হতে যাচ্ছে। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সেটা ওপেন করবেন, কিছুক্ষণ পরেই ওপেন করবেন। আমাদের কুর্মিটোলায় অলরেডি একটা মেশিন বরাদ্দর টাকা স্যাংশন হয়ে গেছে। আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ে আমরা এখানে একটা মেশিন ওপেন করতে পারবো। এবং বর্তমানে যারা সরকারি ব্যবস্থাপনা আছেন, তারা ক্যান্সারটাকে খুব সিরিয়াসলি কনসিডার করেছেন। এগুলো হচ্ছে আশার কথা। দ্বিতীয় আশার কথা হচ্ছে যে প্রচুর ইয়াং মেধাবী অনকোলজিস্ট আমাদের এই সাবজেক্টে আসছে, এবং যারা আগামীতে আমাদের ক্যান্সার চিকিৎসার ভার বহন করবেন। আমাদের আরও আশার কথা যে আমরা রিসার্চে আমরা পিছিয়ে গেছি, আমরা রিসার্চে এগিয়ে যাচ্ছি। আমি কেবলই বললাম যে গত ডিসেম্বর মাসে ল্যান্সেটের মতো সিরিজে আমরা একটা সিরিজ অফ পেপার পাবলিশ করছি, এবং ল্যান্সেট এডিটর বাংলাদেশে এসে চিফ অ্যাডভাইজারের সাথে প্রেজেন্সে সেটাকে ওপেন করেছেন। এটা আমাদের ক্যান্সার চিকিৎসার একটা বড় ল্যান্ডমার্ক হিসাবে পরিগণিত হবে।
এবং আমি আশা করি যে মানুষের সচেতনতা এবং আপনাদের মিডিয়ার রোল যদি আরও বেশি আমাদের সাথে সহযোগিতা করে তাহলে মানুষের সহযোগিতা বাড়বে। এই সমন্বিত প্রচেষ্টায় আমরা হয়তো ক্যান্সার ব্যবস্থাপনাটাকে একটা রিজিওনাল পর্যায়ে নিয়ে যেতে পারি।